কেবিনে ঢুকে এরিস রাগে হিংস্র বাঘে নাই ফুঁসছে। উগ্র মেজাজে কিছু জিনিসপত্র ছোড়াছুড়ি করছে আর সেগুলো পিছন থেকে ধরছে সৌম্য। আর কি হয়েছে স্যার? বারবার এই প্রশ্নটা করে মুখে ফেনা তুলে ফেলেছে। রক্তচক্ষুনে এরিস সৌম্যের দিকে তাকালো। এরিসের চোখ মুখ দেখে সৌম্য আঁতকে ওঠে। কিছু বোঝার আগেই তার শরীরও পড়ে গেল এরিসের মার। সৌম্য এরিসকে বাধা দিয়ে হাত জোর করে ক্ষমা চাইল, কিন্তু কি জন্য চাচ্ছে সেটা জানে না। তবে আপাতত না করলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এরিস এসিটা একটু বাড়িয়ে দিয়ে গলার টাইটা ঢিল করলো। চেয়ারে বসে ক্ষিপ্ত মেজাজটা সংবরণ করতে কপালে পুরো আঙ্গুল দিয়ে স্লাইড করছে। সৌম্য সব জিনিস জায়গায় রেখে চুপচাপ দাঁড়ালো। অপেক্ষায় আছে কখন তার স্যারের মেজাজ ঠান্ডা হবে। একটু পর, ওই স্ক্রাউন্ডেলটাকে আমি ছাড়বো না। আস্তে আস্তে ও একটা ব্যাকশিপে পরিণত হয়েছে। সৌম্য এবার একটু সাহস পেল। স্যার, ওই লুফারটা নতুন করে আবার কি করেছে? আমার ডেস্ক থেকে ইম্পর্ট্যান্ট একটা ফাইল সরিয়েছে ও। ওই উজবুকটা ভেবেছে ওর কাজ আমি ধরতে পারবো না, বাট আই আন্ডারস্ট্যান্ড আইল হিজ ওয়ার্ক। এখন থেকে সাথে সাথে ওর কাজের শাস্তি পাবে ও। অনেক ছাড় দিয়েছি, আর নয়। সৌম্য এবার ঘটনাটা বুঝতে পারল। আকাশে আজ রূপালী থালার মতো উজ্জ্বল চাঁদটা ঝলমল করছে। চারিদিকে উত্তাল পাতাল হাওয়া বইছে, যেন তুখর বৃষ্টি আসার পূর্ব বার্তা। জ্যোৎস্না রাতে মৃদু আলো এক মানবীর শরীরে লেপ্টে একাকার। বেলকনির দোলনাটাই সাক্ষী মানবীর গুপ্ত অনুভূতির। বাতাসে সে বারবার এলোকেশির কেশগুলো এলোমেলো করে দিচ্ছে, অথচ তাতে মিহির কোনো হলদেল আছে কিনা বোঝা যাচ্ছে না। সে তো মগ্ন ফোনের স্ক্রিনে থাকা সুঠামদেহী সুদর্শন পুরুষকে দেখতে। তার সাথে অতিবাহিত কিছু মুহূর্ত নিয়ে ভাবনায় বিভোর। মিহুর চোখে ঘুমের কোনো আভাস নেই। অবশ্য প্রথম প্রেমে বলে এরকম হওয়া খুব স্বাভাবিক। মিহু ডিনার শেষ করে এসেই বেলকুনিতে বসেছে। কিছু অচেনা অনুভূতির কথা ভাবছে আর লজ্জায় মিয়ে যাচ্ছে। ইস্যু, কান্না করা বন্ধ করো। দেখো, আমি একটা ব্যবস্থা করছি, প্লিজ তুমি কেঁদো না। বিপরীত পাশ থেকে শুধু থমথমে কান্নার আওয়াজ আসছে। সৌরভের এবার বড্ড খারাপ লাগছে। বাবা চাচার বাধ্য সন্তান হতে গিয়ে এখন নিজের ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারছে না। ঈশার কান্নাও থামাতে পারছে না, অথচ ঈশার ভিড় প্রায় ঠিক হওয়ার পথে। সৌরভ আবারও মিলান কণ্ঠে বলল, আর কেঁদো না প্লিজ। আমি মিহুকে বলেছি, সে বলেছে আমাকে সাহায্য করবে। কান্নায় জর্জরিত কণ্ঠে ঈশা বলে, তুমি প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করো। এইদিকে বাবা তার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। মিহু বুদ্ধিমতী মেয়ে, তুমি তাকে তাড়াতাড়ি কিছু একটা বুদ্ধি বের করতে বলো। সৌরভ হতাশার নিঃশ্বাস ফেলল। বলেছি মিহি নিশ্চয়ই কিছু করবে, তবে তার একটা শর্ত আছে। তোমার সাথে তার দেখা করতে হবে এবং লাভ স্টোরি শুরু থেকে তাকে বলতে হবে। ঈশা কান্না রেখে হেসে ফেল। ও বড় হলেও স্বভাবটা কিন্তু ছোট মানুষের মতোই। আচ্ছা, কাল তাহলে ক্যাফেতে নিয়ে আসো, কেমন? ওকে তো নিয়ে আসবো, তুমি কিন্তু আর কাঁদবে না জান। তোমার কান্না আমার সহ্য হয় না। পানির ফোঁটা গেল যেন অন্তরে বিঁধে যায়। ঈশা লাজুক হাসল। পুনের ও পাশে থাকা ব্যক্তির অতটুকু বাক্যই যেন যথেষ্ট তার মুখটা লজ্জার আবরণ ঢাকা পড়তে। রিনরিনে কণ্ঠে বলে, যাক, কি যে বলো না তুমি। ওভাবে বললে আমি কি আর কান্না করতে পারি? আমার চোখ দুটো তো আর পানি ছড়তে পারবে না। তোমার লজ্জায় রাঙা মুখটা যদি এখন দেখতে পেতাম, আমার অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যেত। ঈশার মুখমণ্ডলী আবারও লজ্জার আবরণে লাল হয়ে গেল। প্রেমিক প্রেমিকার হৃদয়ে জমা প্রেম একে অপরকে এভাবে প্রেম নিবেদন করতে থাকলো। প্রকৃতির নিয়মে ধরণীতে ভোরের আলো ফুটে উঠেছে, অথচ সেদিকে এক দৃঢ় মানবের কোনো হেলদোল নেই। পুরো রাজ্যে ঘুমের সাথে দেখা করেনি তা তার রক্তিম বর্ণ চোখ দেখে বোঝা যাচ্ছে। মস্তিষ্কে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। এরিস গেম খেলা স্টপ করে দিয়ে গ্রে গেমিং চেয়ারে গা এলিয়ে দিল। চোখ বুজে কপালে হাতের উল্টো পিঠ দিয়ে ঢেকে ঘুমানোর চেষ্টা চালালো, কিন্তু মস্তিষ্কের নিউরনে অন্য কিছু ভাসছে। ইতালিতে সময়টা তখন শীতকাল। সকাল থেকেই তুষারপাত, সূর্যের আলো ধরণীতে ঠিকঠাক মতো পড়ছে না।
আবহাওয়া দেখে মনে হবে মাত্র ভোরের আলো ফুটেছে, অথচ ঘড়ি কাঁটা না দেখলে সময়ের তারতম্য বোঝা মুশকিল। শীতের প্রকোপটা যেন একটু বেশি পড়েছে, তাই গ্লাসটা খুলে রাখার সরব কক্ষে হিমেল হাওয়া বইছে। এরিস ব্ল্যাক কফিটাতে শেষ চুমুকটা দিয়ে ডিভান থেকে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। বাইকের স্পিড তার বরাবরই হাই। গাছাড়া ভাব নিয়ে ফাঁকা রাস্তায় ইচ্ছে মতো বাইক চালাতে লাগলো। ব্ল্যাক ওভার কোট পরেছে সে। ভার্সিটিতে প্রবেশ করতেই অনেক ইতালিয়ান রমণী বা অন্য দেশ থেকে আগত রমণী এরিসের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু এতে এই যুবকের কোনো ভ্রুক্ষেপ আছে বলে মনে হচ্ছে না। তার এই গাছাড়া একরোঠা ভাবটার জন্যই অনেক রমণীর ক্রাশে পরিণত হয়েছে। তাকিয়ে থাকা দুজন মেয়ের মাথায় খুব জোরে সোরে চাপড় দিল। মেয়ে দুটো মৃত আর্তনাদ করে পিছনে তাকালো। রাগি রাগি মুখ করে অরুণিমা দাঁড়িয়ে আছে, ধবধবে ফর্সা, পরনে তার ওভারকোট, গলায় মোটা কোমল মাফলার, চুলগুলো খোলা বাতাসে উঠছে। কিরে, তুই আমাদের এভাবে মারলি কেন? মারবো না তো কি আদর করব, বরণ করে নিজের সতীন বানাবো? সেখান থেকে একটা মেয়ে বলল, উফ ওরু, তুই না, আমরা কি প্রেম করতে যাচ্ছি নাকি? জাস্ট একটু দেখছি, প্রেম করতেও তো আর যাচ্ছি না। তাছাড়া এমনিও তোকে তো ও। অরুণিমা তাদের ধমকিয়ে চুপ করিয়ে দেয়। তোদের সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে। আমার আমার অ্যারিসের দিকে এভাবে তাকাবি না, তাহলে তোদের আর আমি কিছু বলবো না। ভেঙচি কেটে একটু ভাব নিয়ে একজন জবাব দিল, তাকালাম না তোর এরিসের দিকে। দুনিয়াতে কি ছেলের ঘাটতি পড়েছে? হ্যাঁ সেটাই, এই কথাটুকু মাথায় ঢুকিয়ে নে। আমি চললাম, তোরা ক্লাসে বস। ছুটল অরুণিমা ক্যাম্পাসের দিকে। ইন্ডিয়ার শিলিগুড়ির মেয়ে অরুণিমা, খুব চঞ্চল মেয়ে। পাগুলো তার কারণে অকারণে ছুটতেই থাকে। যে মেয়েগুলোর সাথে এতক্ষণ তর্ক বিতর্ক চল, তাদের নাম, একজনের নাম নন্দিনী, আরেকজনের নাম পূর্বী। সেম কলেজ থেকে এসেছে তারা। অরুণিমার পরিবেশ বেশ বিত্তশালী। ভার্সিটিতে অরুণিমা যেদিন ভর্তি হয়েছিল, সেদিন ভার্সিটির সামনে রাস্তায় একটা ছেলেকে বিতরকভাবে পিটিয়েছিল এরিস। তখন থেকে সে এরিসের প্রেমে পড়ে গেছে এই তরুণী। ইতালিতে এরিসের তেমন বন্ধু বান্ধব নেই। তার মতো ইন্ট্রোভার্ট দুজন তার বন্ধু নির্বাণ ও ফারিয়া। বলে রাখা ভালো, ফারিয়া বাংলাদেশি মেয়ে। অনির্বাণের ফ্রেন্ড হওয়ার পরিবর্তে এরিসের ফ্রেন্ড হয়ে উঠেছিল। তবে এরিস যে তাদের সাথে তার মনের সব কথা শেয়ার করে তা কিন্তু নয়। তারা আগ বাড়িয়ে যদি এরিসের কাছে না আসে, এরিস যায়ও না। নির্বাণ একটু তখনকার ছোটোখাটো মাফিয়া। তারা তিনজন ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে, টুকটাক গল্পগুজব করছে। কোথা থেকে অরুণিমা ছুটে এসে এরিসের সামনে দাঁড়ালো। অরুণিমাকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল এরিস। অরুণিমা একটু অভিমানী ভাব করে বলল, কাল সেজেগুজে অনেকগুলো সুন্দর সুন্দর ফটো পাঠালাম আপনাকে হোয়াটসঅ্যাপে, আপনি রিপ্লাই দিলেন না কেন? আমার আগের নাম্বারটা ব্লক করে দিয়েছেন কেন? এক্ষুনি আনব্লক করুন বলছি। এরিস তখনও নিলিপ্ত ভঙ্গিতে বাহিরে তাকিয়ে আছে। অরুণিমা এবার বেশ অধিকার খাটিয়ে বলল, আপনার করতে হবে না, আপনার ফোনটা দিন, আমি করে দিচ্ছি। কি হলো, কথা বলছেন না কেন? দিন বলছি ফোনটা। এরিসের হাতে থাকা ফোনে যেই না অরুণিমা হাত দিয়েছে, তখনই অরুণিমার পুরো পৃথিবীটা ঘুরে উঠল। চোখ দিয়ে সব কিছু ঝাপসা দেখছে। এক হাত এতক্ষণে তার গালে পৌঁছে গেছে। বলিষ্ঠ শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে অরুণিমার হৃৎপিণ্ড যেন নড়ে চড়ে উঠল। এসে ধরছে বাদ আজ এই মেয়ে ভেঙে দিয়েছে। অরুণিমার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। প্রতিদিন এরিসের অসহ্য অপমান সহ্য করে সবার সামনে, কিন্তু কখনো গায়ে হাত তোলেনি কখনো এরিস। উগ্র মেজাজে ঝাঁঝালো কণ্ঠে এরিস বলল, থাপ্পড়টা তোমাকে আরও অনেক দিন আগেই মারার দরকার ছিল। আমার কাছে এসব প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই। তোমার জায়গা তো আরও আগে নেই। লজ্জা করে না তোমার? ভিন্ন ধর্মী একটা ছেলের পেছনে আদা জল খেয়ে পড়ছো। ডু ইউ হ্যাভ নো সেলফ রেসপেক্ট? ছেলে দেখলেই কি গায়ে পড়তে মন চায়? রুড গার্ল কোথাকার। ফের যদি আমার কাছে আসার বা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছো, ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট উইল হ্যাপেন টু ইউ। নোংরামি আমার কাছে হবে না। ভার্সিটিতে কি ছেলের
অভাব পড়েছে? দিন দিন আমি বিরক্তির শেষ পর্যায়ে চলে যাচ্ছি। অলওয়েজ আননোন নাম্বার থেকে কল মেসেজ দিয়েই যাচ্ছ। এত যে অপমান করি, তোমার গায়ে লাগে না? আর কিছু বলার আগেই অনির্বাণ এরিশকে সামলে সেখান থেকে প্রস্থান করে। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার ফারিয়া নানান কথা বলে অরুণিমাকে সান্ত্বনা দেয়। দুরন্ত স্বভাবের অরুণিমা আজ আকাশ পাতাল এক করে কাঁদছে। তার পরিবারের কেউ কখনো তাকে মারার সাহস পায়নি, কিন্তু আজ তার গালে গোটা ভার্সিটির সামনে থাপ্পড় পড়ল। এতদিন সব অপমান ঢুক গিলে সহ্য করে নিল, এবার আর পারল না। নরম মনের মেয়ে অরুণিমা। একপাক্ষিক ভালোবাসা শুধু কষ্টই বয়ে আনে, সুখ নয়। হৃদয়ে দহন অরুণিমার আজ বড্ড চওড়া হলো। একটা রুমের ভিতর নিজেকে আটকে নিল। খাওয়া দাওয়া সব আস্তে আস্তে কমিয়ে দিয়ে সারাক্ষণ এরিশকে কল বা মেসেজ দিয়ে যেত, কিন্তু ফলাফল আগের মতোই। সারাক্ষণ রুমের ভিতর বসে কাঁদতে কাঁদতে চোখে মুখের দুর্দশা করে ফেল। কি নেই তার মধ্যে? সৌন্দর্য, টাকা পয়সা, ভালোবাসা সবই আছে, তবে কি ধর্ম নিয়ে এত বিরোধ? অরুণিমার মতে প্রেম ভালোবাসা কখনো ধর্ম দেখে হয় না, মনের সাথে মন মিললেই হলো। মনের অনুভূতি কখনো ধর্ম বর্ণ বুঝে না। এসে মেজাজ দিনকে দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। তার মনে এই মেয়ের জন্য কোনো অনুভূতি আসে না। কতবার বুঝিয়েছে, তার ফলাফল উল্টো, আরও প্রেমে পড়েছে মেয়েটা। তারপর থেকে শুধু কঠিন জবাব আর অপমান করে আসছে, তবুও যেন দমিয়ে যাওয়ার পাত্রী নয় এই অরুণিমা। তাই এর সেবার না পেরে গায়ে হাত তুলেছে। যত দিন যেতে লাগলো অরুণিমার মনে প্রেম আরও জেগে উঠল। এই প্রেমের কোনো মূল্য আদৌ এসের কাছে আছে কি? উত্তর নেই। যেভাবেই প্রেম নিবেদন করুক না কেন, ফলাফল পেয়েছে আগের চেয়ে ভয়াবহ। এরিসের শরীরে জোর করে স্পর্শ করেছে অনেকবার, কিন্তু এরিস সেই ছোঁয়াকে কোনো সময়ই প্রশ্রয় দেয়নি। এরিসের খারাপ ব্যবহার, অপমান আর থাপ্পড় সহ্য করতে করতে একটা সময় অরুণিমা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ল। দিনের বেশি অংশ সময় সে মদ্যপানে মগ্ন থাকতো। অরুণিমা তার পরিবার থেকে অনুমতি নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতে বিধায় কেউ কিছু জানতো না। প্রতিদিন বিভিন্ন বাড়ি গিয়ে নামি দামি ব্র্যান্ডের মদ পান করত, তবে এরিসকে টেক্সট করা বন্ধ করেনি। যখন চৈতন্য ফিরে পেত তখন আবার তার নিত্যদিনের কাজ এসে যাতায়াতের জায়গাগুলোতে যেত এরিসকে দেখতে। সব কিছুর বিনিময়ে তার শুধু এরিসকে লাগবে, অন্য কিছু চায় না তার। একদিন নেশাগ্রস্ত অবস্থায় অরুণিমা রাতের একটা বাজে রাস্তায় হাঁটছিল। অতিরিক্ত নেশা করাই তেমন হাঁটতেও পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে রাস্তার মাঝ বরাবর এসে আবার পড়ে গেল। পড়ে গিয়েও হাসি হাসি মুখ করে নেশাগ্রস্ত কণ্ঠে বলল, অ্যারিস জান, আমাকে তুলো, এই নাও। বাড়িয়ে দিলাম হাত, তুলো আমায়, জড়িয়ে ধরো আমাকে শক্ত করে। তোমাকে আমার কাছে আসতেই হবে। আমার ভালোবাসা দিয়ে তোমায় সারা জীবন আগলে রাখবো। হঠাৎ অরুণিমার মনে হলো কোথাও বিস্ফোরণ করেছে। আবছা আলো তার চোখে মুখে পড়ছে। অরুণিমার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। চারিদিকে শুধু রক্ত, পুরো শরীরটা তার অসাড় হয়ে গেছে এমন মনে হচ্ছে। নিভু নিভু দৃষ্টিতে আঁখি যুগল বারংবার ঝাপটাচ্ছে। একটা গাড়ি এসে অরুণিমার দেহটাকে ছিটকে দূরে নিয়ে ফেলেছে। এসে কিছু ভালো লাগছিল না বলে বাইক নিয়ে বেরিয়েছিল, কিন্তু রাস্তায় হঠাৎ এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখে বাইক থামিয়ে দৌড়ে আসলো। এতক্ষণে ওই গাড়িটা অনেক দূরে চলে গেছে। এসে পড়ে থাকা দেহটার কাছে গিয়ে দেখে অরুণিমা। সোডিয়াম লাইটের আলোয় অরুণিমার রক্তাক্ত মুখটা এরিস স্পষ্ট দেখতে পাচ্ছে। মৃত্যুর অসহনীয় যন্ত্রণায় অরুণিমা কাটাচ্ছে। আজ এরিসের বড্ড মায়ের হলো, না চাইতেও হৃৎপিণ্ডটা ধক করে উঠল। কাপা কাপা গলায় বলল, অরুণিমা, তুমি তুমি ঠিক আছো? অরুণিমা, তাকাও এবার প্লিজ। অরুণিমার সেন্স তখনও ছিল। প্রিয় মানুষের গলার স্বর শুনে শরীরের সর্বশক্তি দিয়ে তাকানোর প্রয়াস চালালো। নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে এরিসের মুখটা দেখতে পেয়ে মিলান হাসল। খুবই ধীর কণ্ঠে সকল কষ্টকে সহ্য করে ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলল, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। খুব ভালোবাসি তোমায়, সারা জীবন বাসবো। তুমি শুধু একবার আমায় ভালোবাসি বলো। কথাগুলো বলে বড় বড় নিঃশ্বাস নিল অরুণিমা। এসে চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এসে আজ না চাইতো চোখ থেকে এক ফোঁটা অশ্রু বাম কপল বেয়ে গড়িয়ে পড়ল। সে দ্রুত অরুণিমাকে কোলে করে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু মাঝপথে অরুণিমা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। তবে একটু আশার আলো দেখতে হাসপাতালে নিয়ে যায়।
ডক্টররা মৃত ঘোষণা করে দেয়। এসে শক্ত হৃদয় এই রমণীর মৃত্যু একটু হলেও দাগ কেটেছিল। শেষবেলা কথাটুকু শুনে মনে হয়েছিল অরুণিমার ভালোবাসাটা মোহ নয়, সত্যি ছিল। বড্ড খারাপ লাগছিল এতদিনের করা ব্যবহারগুলোর জন্য। কিন্তু তারই বা কী দোষ? সে তো চায়নি এই মেয়েকে, যাকে দেখলে কোনো অনুভূতি কাজ করে না, তাকে জীবনসঙ্গী করা বৃথা। তার কিছুদিন পর সে বাংলাদেশে চলে আসে। বর্তমান সময় একের পর এক কল করেই যাচ্ছে, এরিসের ধরার কোনো নাম নেই। অবশেষে এরিস কল রিসিভ করলো, কানে ব্লুটুথ গুঁজে শুধু জবাব দিল, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, ততক্ষণ ওই লোফারটাকে দেখে রাখো। নিষিদ্ধ অতীতগুলোই যেন ভোলা যায় না। হঠাৎ করে অসময়ে মস্তিষ্কে ভেসে ওঠে স্মৃতি, কখনো মোছা যায় না, ভোলা যায় না। যার জন্য মনে কোনো অনুভূতি কাজ করে না, যার চোখের দিকে তাকিয়ে এক অন্য ভুবনে হারিয়ে যাওয়া যায় না, যার কথা কোনো খোর বারবার শ্রাবণ করতে চায় না, তাকে অন্তত জীবন সঙ্গী করা যায় না। হ্যাঁ, তবে অভিনয় করা যেতে পারে, কিন্তু তাতে কী লাভ? একটা সময় অভিনয় করে ক্লান্ত হয়ে যাবে। যাকে নিয়ে গোটা স্বপ্নের রাজ্য বোনা যায়, তাকেই জীবনসঙ্গী হিসাবে নির্বাচন করা যায়। অতীতের কোনো আশ বর্তমানে যে আছে তার উপর এস কখনোই পড়তে দিবে না। কিছু সত্য গোপন থাকাই ভালো, কিন্তু এই অতীত কি গোপন থাকবে? কিছু কিছু ঘটনা অকল্পনীয় হয়। কালের পরিক্রমায় পরিবর্তন ব্যাপারটা নিতান্ত স্বাভাবিক। এসব অযাচিত ভাবনা অতীতগুলোকে এক সাইডে রেখে এর চেয়ার ছেড়ে উঠে পড়ল। এত সংযম অহেতুক। এর শাওয়া নিয়ে চলে যায় ওয়াশরুমে। টেবিলে খাবার প্রস্তুত করে রোশনারা বেগম সবাইকে ডাকছেন এসে খেয়ে যেতে। মৌমিতা ব্যতীত আর কারো নিচে নামার খবর নেই। ইতিমধ্যে আর্টিস্ট দেওয়ান এসে হাজির হয়েছেন। গিন্নির হাক ডাক ছেড়ে ডাক শুনে আর থাকতে পারলেন না। এক একে প্রত্যয় এরিস দুজনে এসে পড়েছে ব্রেকফাস্ট টেবিলে। আর্টিস্ট দেওয়ান ঠিক বিপরীত পাশে বসেছে এরিস। ভেজা চুলগুলো কবলে অতি সপ্তর্পণে লেপ্টে রয়েছে। নাস্তার টেবিলের সচরাচর বাবার সঙ্গে ছোট ছেলে দেখা মেলে না। উপলক্ষ অথবা যদি এরিসের মন চায় তাহলে সবার সাথে বসে নাস্তা করে। রোশনারা বেগম আজ যার পরনাই অবাক, তবে এটা নিয়ে বেশি ঘাটাঘাটি না করে খাবার সার্ভ করতে লাগলেন। লাভ স্টোরিটা তো পরেও শুনতে পারবি, সারা জীবন তো এই বাড়িতেই থাকবি। তুই আজকে কিছু একটা ব্যবস্থা কর প্লিজ বোন আমার, তুই যা চাস তাই দিব। মিহু সৌরভকে আশ্বস্ত করে বলে, এত চিন্তা করো না তো, দেখোই না কি হয়। চিল ব্রো, আই এম হিয়ার। তবে তুমি যে বলেছো যা চাই তাই দেবে, সেটা কিন্তু মাথায় রেখো। মিহুর কথার প্রত্যুত্তরে সৌরভ মাথা ঝাঁকালো। না, প্রচণ্ড নার্ভাস লাগছে তার, হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। তবু সাহস রেখে সিঁড়ি বেয়ে সৌরভ আর মিহু নামছে। নিতু আর সায়র আগে ডাইনিং টেবিলে বসে কিছু একটা নিয়ে তর্ক বিতর্ক আরম্ভ করেছে। তাদের বাবা আর চাচা টেবিলে বসতেই তারা চুপ হয়ে গেল, কিন্তু একে অপরকে ইশারা দিয়ে খোঁচা দিতে ভুলল না। ইতিমধ্যেই মিহু আর সৌরভ এসে চেয়ার টেনে বসলো। বাড়ির দুই করতে সবাইকে খাবার দিচ্ছে। সবাই হাসি মুখে খেতে শুরু করেছে। সবার খাওয়ার মাঝে হঠাৎ করে মিহু বলে, বাড়িটা কেমন যেন অপূর্ণ লাগছে। মার ছোট মার আর কত কাজ করবে, তাদের সাহায্যের জন্য নতুন একজন আনলে খুব ভালো হতো। তাহিয়া বেগম যেন জ্বলে উঠলেন। দুটো মেয়ে থাকতে আমাকে আর শ্যামলীকে এখনো আগের মতোই কাজ করতে হয় না, ভুল, আগের চেয়েও বেশি করতে হয়। কখনো তো কোনো কাজে এসে হাত লাগাস না, মনেই করিস না যে মায়েরা একটু বিশ্রাম করুক, তাদেরও বিশ্রামের দরকার আছে। তা না, টেবিলে তৈরি খাবার খাচ্ছিস আর আল্লাহ দেখিয়ে বলছিস বাড়িতে কাজের লোক আনতে। বলি, কয়জন মানুষ বাড়িতে, সবাই একটু হাত লাগালে অনায়াসে কাজ করে ফেলা যায়। মিহু খাওয়া বন্ধ করে মলিন মুখে বসে রইল। অসহায় দৃষ্টিতে সৌরভের দিকে তাকালো। সৌরভ হতাশার নিঃশ্বাস ফেল। মিহুর মুখ মলিন দেখে আশরাফ শের বললেন, থামো তো তুমি, মিহুকে বলতে দাও পুরো কথাটা। আফজাল শেহরও তাল মিলালেন। হ্যাঁ মিহু, কি যেন বলছিলি বল। আবার দ্বিতীয় সুযোগ পেল মিহু। আর দেরি করা যাবে না, এখনই বলতে হবে। বাবা চাচুর আশকারাতে আবার বলতে শুরু করলো, চাচু তুমিই বলো, কাজের লোক আনলে কি বাড়ি পূর্ণতা পাবে? আমি আর নিতু কাজ করলেও আমরা তো প্রতিদিন দায়িত্ব কর্তব্যের সাথে করব। আমরা তো করব, ওই তো মাঝে মাঝে হুটহাট মন চাইলে তখন। আমি পার্মানেন্ট একজনের কথা বলছি। ভাইয়ারও তো বয়স হচ্ছে, তাই না? আচ্ছা ছাড়ো, আমাদের ঘুরিয়ে
পেঁচিয়ে, আচ্ছা ছাড়ো, তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে বলবো না। আমাদের একটা ভাবি চাই। এই কথাটা বলে যেন হাঁক ছেড়ে বাঁচল। সবে একটু অবাক হয়ে গেল। সবের মাথায় আসছে না তাকে এখন কি এক্সপ্রেশন দেওয়া উচিত। সে হাঁসফাঁস করছে। স্যার কিছুটা অবাক হলো, উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ চাচ্চু, আমাদের একটা ভাবি চাই। একটা ভাবি হলে মন্দ হবে না। ভাবিকে এনে এদি পেতনিকে তাড়াতাড়ি বিদায় করব। নিতু চোখ রাঙালো শাহরুখকে। মিহুকে ভালোই চিনে নিতু। হঠাৎ করে কথাগুলো বলা একটু গরমিল ঠেকেছে তার কাছে। তবু নিতু হেসে মাথা নাড়ালো। আসলেই তো, সৌরভের বিয়ে নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। আশরাফ শের খেতে খেতে বলেন, হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিস নি। সৌরভের এখন বিয়ে করা উচিত। আমাদের তো খেয়ালই ছিল না ছেলে মেয়েগুলো যে বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিতে হবে। তা কি বলিস আফজাল? হ্যাঁ ভাইজান, আপনি যা ভালো বোঝেন। বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে, পাত্রী দেখা শুরু করা যাক। সৌরভের মুখে আবারও আমাবস্যার ছাপ। তার অবস্থা ভেতরে ভেতরে শোচনীয়। দুশ্চিন্তা তাকে ঘায়েল করে ফেলেছে। কেউ তো জিজ্ঞেস করছে না কাউকে পছন্দ আছে কিনা। এবার কিভাবে বলবে? নিজের বিয়ের কথা নিজের মুখে বলাটা একটা যুদ্ধের ব্যাপার, যা সবাই পারে না। মিহু এক মনে খেয়ে যাচ্ছে, যেন সেই মহা বিশ্ব জয় করে ফেলেছে। সৌরভ মিহুর প্লেটে বড় মাছের মাথাটা দিতে দিতে ইশারা করল। মিহু চোখ দিয়ে ইশারা করে সে আর পারবে না। এর মধ্যে আশরাফ শের বলেন, বাড়ির সবাই তাহলে রেডি হয়ে থেকো, দুপুরে এসে পাত্রী দেখতে যাব। তাহিয়া বেগম ভুরু কুচকালেন। শ্যামলী বেগম এতক্ষণে জবাব দিলেন, আচ্ছা ভাইজান, আপনারা তাড়াতাড়ি আসবেন। সৌরভ বিচলিত দৃষ্টিতে সবার দিকে একবার তাকালো। কোথায় মেয়ে দেখতে যাবে সবাই? সৌরভের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। কোথায় মেয়ে দেখতে যাবে কথাটা জিজ্ঞেস করতে যাবে, তখনই তাহিয়া বেগম প্রশ্নটা করে বসলেন, বলা নেই কনেই কার মেয়ে দেখতে যাব। এভাবে কি মেয়ে দেখা যায় নাকি? বিয়ে ব্যাপারটা তো সময় সাপেক্ষ, হুট করে বললেই তো আর হয়ে যায় না। গেলেই দেখতে পাবে। আর যা করছি ভালোই করছি, খারাপ কিছু হবে না আশা করি। আশরাফ শের কথাটা বলা মাত্রই সৌরভ উঠে দাঁড়ালো। মনে সব ভয় ভীতিকে পায়ে ঠেলে মনে সাহস সঞ্চয় করে লজ্জা শরম কিছু সময়ের জন্য বিসর্জন দিল। বাবা, আমার তোমাকে কিছু বলার আছে এই বিয়ে সম্বন্ধে। আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। মেয়েটির নাম ঈশা। এক নাগারে কথাটুকু বলে চোখ খিচে বন্ধ করে নিল। আশরাফ শের আর আফজাল শের একে অপরের দিকে তাকালেন। হুট করে দুজন উচ্চ শব্দে হেসে ফেলেন। মিহু তাদের হাসির সাথে তাল মিলালো। সৌরভের কিছুই অনুধাবন হচ্ছে না, কেমন যেন গুলাটে লাগছে। এতটুকু কথা বলাতে হাসার কি আছে, এটাই ধরতে পারছে না সে। সব কৌতূহলকে কমানোর জন্য আশরাফ শের এবার মুখ খুলেন, আমি জানি যে তোর পছন্দ আছে। দেখতে চেয়েছিলাম তোর সৎ সাহসটুকু, সেটা দেখার জন্য এতক্ষণ হেয়ালি করলাম। মেহু কাল রাতে আমাকে সব বলেছে। তুই যে ঈশাকে ভালোবাসিস সেটা আমাদের সরাসরি বলতে পারতিস। ছেলে মেয়ের পছন্দকে আমরা সবার আগে প্রাধান্য দিব। তখনই তোর মা বাবাকে আমি ম্যানেজ করে ফেলেছি। আর পাত্রী দেখতে যাব, এটা তোর মুখ থেকে সত্যিটা বের করতে বলেছি। যাক, তোর সাহস হয়েছে দেখি। সৌরভ এবার লজ্জায় মিয়ে গেল। আরো অনেকেই অনেক কথা বলল। হইচই পড়ে গেল মুহূর্তেই। নিতু এবার ব্যাপারটা ধরতে পেরেছে। সৌরভ অল্প কিছু খেয়ে উঠে গেল ঈশাকে খবরটা জানাতে। সাথে বেশিক্ষণ বসে থাকতেও লজ্জা হচ্ছে। মিহু তো বেজায় খুশি। সে আবার একটা বিয়ে খেতে পারবে, আনন্দ করতে পারবে। মিহু খেয়ে করিডোরে কদম ফেলতে সৌরভ একগাল হেসে কৃতজ্ঞতা প্রকাশ করলো। মিহু ঘরে এসে ফোনটা হাতে নিতেই মাথায় হাত পড়ল। এরিস 7টা কল দিয়েছে। মিহু দ্রুত কল ব্যাক করে কোনো লাভ হলো না। এরিস ফোন সুইচ অফ করে দিয়েছে। শিল্পকলা একাডেমিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আর্ট করার পাশাপাশি মাটিতে বিভিন্ন কারুকাজও শেখানো হবে। যারা চায় তারা শিখতে পারবে। প্রতিটা কক্ষের কার্যক্রম কতটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে রেটিং দিচ্ছে। কোন কক্ষের শিক্ষার্থীদের আর্ট কতটুকু এগিয়ে এরিস ওনার হয় তাগিদে সেও দেখছে, তবে রেটিং দেওয়ার কাজ অন্যরা করছে। মিহু এসে ক্লাস অ্যাটেন্ড করেছে। তাদের কক্ষের কাজ এখনও ততটা পরিপক্ক হয়নি, কিন্তু কিশোরীর মন তো ক্লাসে নেই। তার মন তো উসখুস করছে কখন এরিসের কাছে যাবে। কোনো মতে ক্লাসটা অ্যাটেন্ড করে খালি পানির বোতল দেখিয়ে বেরিয়ে গেল করিডরের দিকে। কেবিনে ঢুকে পানি ভর্তি গ্লাসটা হাতে নিয়ে সবটুকু পানি পান করলো এরিস। উত্তপ্ত তাপমাত্রায় রুমের ভিতরে থাকার চেয়ে বাহিরে থাকা বেশি দুষ্কর হয়ে উঠেছে।
গলার টাইটা খুলে টেবিলের উপর রেখে চেয়ারে বসে ল্যাপটপ টিপতে শুরু করলো এরিস। ঠোঁটে তার মৃদু হাসি, কিন্তু এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। মুখে আবারও দাম্ভিকতার ছাপ, ভীত দৃষ্টি, আড়ষ্ট ভঙ্গিমা নিয়ে টিপে টিপে কদম ফেলছে মিহু। বহু কষ্টে এরিসকে এবার একটু ফাঁকা পেয়েছে। দরজার সামনে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে সে। কলেজ ফাঁকি দিয়ে এখানে এসেছি, তবু লোকটার ভাব দেখো, যেন আমি তার কেউ না। কলেই ধরিনি, আর কি এমন করেছি? মিহু মুখ ভেঙ্গালো। ইতস্তত বোধটা দূরে ঠেলে দিয়ে ঢুকে পড়ল কেবিনে। এসে থেকে সামান্য দূরত্ব বজায় রেখে মিলান মুখে দাঁড়ালো। এদিক সেদিক তাকাচ্ছে, কিন্তু এখনও তার দিকে মুখ তুলে তাকাচ্ছে না। অন্য কারোর উপস্থিতি যেন সে উপলব্ধি করতে পারছে না। মিহু ধৈর্যের বাদ এবার ভেঙে যাচ্ছে। হাতে থাকা বোতলটা দিয়ে টেবিলে খুব জোরসোরে আঘাত করতেই ঝনঝন ধ্বনি হলো। এরিস কপাল কুঁচকে তাকে ইশারায় জিজ্ঞেস করছে কি হয়েছে। মিহুর এবার প্রচণ্ড রাগ হলো। রাগে দুঃখে তার কান্না পাচ্ছে। মিহুর অবস্থা দেখে এসে ভীষণ হাসি পাচ্ছে, তবে সেই হাসিটা গলা অব্দি আসতেই গিলে নিল। মিহুকে রাগাতে তার বেশি ভালো লাগছে। আবারও মনোযোগ দিল ল্যাপটপ টিপায়। এই হ্যালিটা যেন মিহু নিতে পারছে না। তেজি গলায় শুধালো, সকালে কল ধরতে পারিনি কারণ সৌরভ ভাইয়ার বিয়ের কথা হচ্ছিল, আর সেখানে আমাকে হেল্প করতে হয়েছে। ওই সময় আপনি কল দিয়েছেন, তাই বুঝতে পারিনি। তবে এর জন্য আমি একটু অনুতপ্ত নই। নির্লিপ্ত ভঙ্গিতে নিচের দিকে তাকিয়ে এরিস জবাব দিল, ভালো করেছো। আর কিছু বলবে? সৌরভ ভাইয়া ঈশা আপুকে ভালোবাসে। আজ বাবা কথা বলবে সম্ভবত। কাল ঈশাকে দেখতে যাব। এরিস সিরিয়াস মুখ করে মাথা জাগলো। মিহু ঠোঁট উল্টে কান্নার মতো ভাব করে এরিসের দিকে তাকালো। সে আর ধৈর্য ধরতে পারছে না। রেগে মেয়েকে অ্যাটম বোম। এখানে সে আর এক মুহূর্ত থাকবে না, পেরিয়ে যাবে। এক কদম ফেলতেই এরিস মিহুর হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আশঙ্কিক কাণ্ডে মিহু কিঞ্চিত হকচকিয়ে উঠল। ডাল সামলাতে না পেরে এরিসের কাঁধে গিয়ে তার মাথা ঠেকলো। এরিস এক মুহূর্তে মিহুকে সম্মুখ দিকে ফিরে কোলে বসিয়ে মিহুর চুলে তার মুখ কুঁজল। মন ভরে চুলের ঘ্রাণ নিতেই মিহুর কানের লতিতে ঠোঁট ছোঁয়াতেই এক অভাবনীয় শিরন শিরাই উপশিরাই বয়ে গেল মিহুর। ফার্স্ট টাইম এত কাছে আসা, তবু নিজের বড্ড প্রিয় মানুষের ছোঁয়া। মিহুর পিঠ এরিসের বক্ষস্থল ছুঁই ছুঁই। সব কিছু মিলে অনুভূতির আজ এক অজানা রূপ ধারণ করেছে। মিহুর দুহাতে এরিসের দুমুঠোতে ফিসফিস করে বলল, চলে যাচ্ছিলে? এত রাগ তোমার তবু আমার উপর? বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। মিহু অন্যদিকে ফিরে ভেঙচি কাটল। কোনো জবাব দিল না। কথাগুলো যে গুছিয়ে আসছে না ভেতর থেকে। এরিস বাঁকা হাসলো, বুঝে তার নীল হার্টবিট ভাঙবে, তবু মচকাবে না। এটা তার কাছে বেশ ভালোই লেগেছে। প্রতিটা মানুষেরই আত্মগরিমা থাকা দরকার। মিহুর কাঁধে থুতনি ঠেকিয়ে রইল। কাল সবাই পাত্রী দেখতে যাবে, কিন্তু তুমি যাবে না? মিহু অবাক হয়ে বলে, এত কাঠখড় পুড়িয়ে আমি রাজি করিয়েছি, আর আমি যাব না? সিরিয়াসলি? কিন্তু কেন? কারণ আমি বলেছি তাই। সেটাই তো জিজ্ঞেস করছি, কি কারণে নিষেধ করছেন? আমি যাব না যখন তুমিও যাবে না। মিহু ঘাড় ঘুরিয়ে ফ্যাল ফ্যাল করে তাকালো এরিসের দিকে। মৌমিতা আপু যাবে, কারণ তার তো মামাতো বোন। আপুর দেবর হিসেবে না হয় আপনিও যাবেন, সমস্যাটা কোথায়? প্লিজ প্লিজ না করবেন না। আমি এখনো তাদের বাড়িটা দেখিনি। প্লিজ আপনিও চলুন। দেখুন, না করলে কিন্তু আমি পরবর্তী 3 দিন রুম থেকেই বের হব না, আর আপনার সাথেও দেখা করব না, বলে দিলাম। 3 দিন দেখা না করে এরিস কি থাকতে পারবে? সেটা কি আদৌ সম্ভব? অগত্যা না পেরে মিহু কথায় সায় দিল। এমন করে বলো, কোনো প্রেমিকই না করতে পারবে না, তবুও যদি নিজের বউ। এতক্ষণ ধরে এরিসের হাঁটুতে বসে আছি। শন হতেই উঠে দাঁড়ালো। এসো, উঠে দাঁড়ালো। মিহু চলে যেতে নিলে আবার পেছন থেকে খুবই হালকা করে আলগোছে জড়ি কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। মিহু আর বাধা দিল না। মুহূর্তটা স্মৃতির পাতায় সংযুক্ত করতে ব্যস্ত সে। কেউ আসছে। পায়ের শব্দ শুনতে পেয়ে মিহুকে ছেড়ে দিলেই মিহু দ্রুত প্রস্থান করলো। মিহু কেবিন থেকে বের হওয়ার সাথে সাথে একাডেমির কিছু শিক্ষকের সাথে দেখা হয়ে গেল। তাদের পায়ের শব্দই মিহু শুনতে পেয়েছিল। তারা আসছিলেন মূলত আজকের কার্যক্রমগুলো পেপারে নোট করা হয়েছে সেগুলো এরিসের কাছে জমা দিতে, এবং ভালো ভালো পেন্টিং হয়েছে এ মাসে সেগুলো এরিসকে দেখাতে। মিহু তাদের দেখে জোরপূর্বক হাসলো। ওখান থেকে একজন শিক্ষক তো প্রশ্নই করে বসলেন। মিহু প্রশ্নগুলো শুনে কিঞ্চিত ভরকালো। বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে গেল।
আমতা আমতা করছে এবার কি বলবে। লোকটার জন্য নিশ্চয়ই আজ মান সম্মান সব যাবে। ওকে আমি ডেকেছি। মিহুর ভাবনার মাঝে এস তাদের জবাব দিল। এসের হাতে একটা পানি ভর্তি মামপট। মিহু ভরসার জায়গা ফিরে এলো। এবার আর কিছু বলতে হবে না, তাকে প্রোটেক্ট করতে এসের জুড়ি মেলা ভার। এস মামপট থেকে আরেক ঢোক পানি পান করে বলল, আমার একটু দরকার ছিল তাই ডেকেছি। এনি প্রবলেম? লোকগুলো মুখে হাসি ঝুলিয়ে জবাব দিল। ভেতরে আসুন। এই বলে এস কেবিনের ভিতর চলে গেল। এসে পিছন পিছন ওই শিক্ষকগুলোও চলে গেল। মিহু যেন হাঁপ ছেড়ে বাঁচল। একদিনে সকাল কাজ শেষ করে বিকাল বিকাল বাড়ি ফিরেছে এরিস। সৌম্য এসেছে সাথে। ইদানিং তার মুখে অকারণেই হাসি লেপটে থাকে। হাসি হাসি মুখ করে এসে পেছন পেছন ড্রয়িং রুমে প্রবেশ করলো। ঢোকা মাত্রই এসে মেজাজ বিগড়ে গেল। আফিয়া দেওয়ান চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। সাথে আফিয়ার স্বামী সাদমান মির্জাও এসেছেন। তিনি তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আফিয়া আদ্রিস দেওয়ানের কাছে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মূলত ঘটনাটা হচ্ছে ওই দিন অফিসে কৈলাসকে এরিস মেরেছিল, সেই ঘটনা নিয়ে আজ তিনি স্বামী আর মেয়ের সমেত হাজির হয়েছেন। ভাইয়ের কাছে এসে সত্য আর কিছু বানোয়াট প্রলোভ বকছেন। এসে এন অবস্থা দেখি তার মেজাজটা বিগড়ে গেল। ক্ষিপ্ত মেজাজ নিয়ে দাঁড়িয়ে রইল সিঁড়ির নিকট। নিজের স্বামীর একটা বিজনেস থাকতেও ভাইয়ের বিজনেস কেড়ে নিতে মরিয়া হয়ে গেছেন। সাদমান মির্জা ব্যবসায় খুব বেশি ছোট নয় আবার বড় নয়। তিনি নাকি স্বামী বিজনেসের জন্য সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না, তাই তার বাবা তাকে একটা কোম্পানি 50% শেয়ার দিয়ে গেছেন, কিন্তু তিনি এখন পুরোটাই চান। এসকে দেখে আফিয়া আদ্রিস দেওয়ানকে ইনিয়ে বিনিয়ে বলল, আমার ছেলেটা ডিকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর সব কাজ দায়িত্বের সাথে পালন করেছে, সব কাজ নিখুঁতভাবে হ্যান্ডেল করেছে। অথচ আমার ছেলে কোম্পানি থেকে 1 টাকাও বেশি নেয় না, উল্টো অধিক পরিশ্রম করে কোম্পানির উন্নতি করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ভাইজান, আপনি তো সবই দেখছেন। তবুও কপালে যদি মার জোটে আমার ছেলের, তা কি করে সহ্য করব আপনিই বলুন। আমার ছেলে লাখে একটা, কখনো মায়ের অবাধ্য হয় না। আবারও ন্যাকা কান্না জুড়ে দিল। কাশফি কিছু একটা চিবুচ্ছে আর এক দৃষ্টিতে এসে মুখের দিকে তাকিয়ে আছে, যেন সে আজ প্রথম দেখছে। তার মায়ের প্রলাপ বকায় তার আপাতত কোনো ভ্রুক্ষেপ নেই। এসে রাগ তিত্তির করে বাড়ছে, তবে কোনো জবাব না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জবাবটা সে দিতে পারত, কিন্তু এখন তার এসবে মাথা ঘামানোর মুড নেই। আফিয়া দেওয়ানের কথা শুনে সৌম্য আর হাসিটা আটকে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। অনেকদিন পর হয়তো কোনো জোকস শুনেছে সে, আর জোকসটা এতটাই মজা ছিল সেটা তার হাসির প্রকোপ দেখেই বোঝা যাচ্ছে। সবার দৃষ্টি এখন সৌম্যের দিকে নিবদ্ধ। ঠোঁট কামড়ে সৌম্য হাসিটা কমানোর চেষ্টা করলো। সরি স্যার, আমি আসলে আটকাতে পারিনি। আসলে কাজের চাপে অনেক দিন ধরে জোকস শোনা হয় না, তাই এরকম একটা জোকস শুনে হাসিটা আটকে রাখতে পারিনি। আফিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সৌম্যের দিকে। কর্কশ কণ্ঠে আদ্রিস দেওয়ানের দিকে ফিরে পড়ল। ভাইজান, বাইরের লোকজন কবে থেকে বাড়িতে আনাগোনা শুরু করেছে? আমাদের কথার মাঝখানে বাইরের কেউ কিভাবে কথা বলে? রাস্তার মানুষকে রাস্তাই মানায়। তোমার ছেলে এত বড় একটা চাকরি দিয়েছে একটা রাস্তার ছেলেকে, যার কোনো পরিচয় নেই, ঠিকানা নেই, আবার এসে বড়দের সঙ্গে বেয়াদবি করে। অসভ্য ছেলে কোথাকার। পরিচয় শব্দটা শুনে সৌম্য তাচ্ছিল্যের স্বরে হাসলো। সত্যি কি তার পরিচয় নেই? আফিয়া, অনেক বলে ফেলেছো, এবার অন্তত চুপ করো। কারো ব্যক্তিগত ব্যাপারে আঘাত করতে পারো না তুমি। সাদমান মির্জা অনেকটা সাহস করেই ধমকে নিজের স্ত্রীকে চুপ করে দিতে চাইলেন। আফিয়া দেওয়ান রাগিয়ে লুক করে সাদমানের দিকে তাকালো। স্ত্রীর মুখের উপর তিনি কখনো কথা বলার সাহস পান না। আফিয়া দেওয়ান আবারও বলেন, কথা বলবো না তো কি করব? ডিকে কোম্পানি আমার বাবা কবির দেওয়ানের তৈরি, আমি 100 বার কথা বলবো। বাইরের লোকের সামনে তুমি আমাকে শাসাচ্ছ? তোমার এত বড় সাহস? তোমার ব্যবস্থা আমি বাড়িতে গিয়ে করছি। আদ্রিস দেওয়ান বোনকে থামাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আফিয়া তার স্বামীকে নিয়ে সেখান থেকে রেগে মেগে চলে গেল। সৌম্য
তপ্ত নিঃশ্বাস ফেলল। চোখের কোণে এক বিন্দু অশ্রু চিকচিক করছে। হয়তো পরিচয় নিয়ে কথা বলে গভীর আঘাত পেয়েছে। পানিটুকু মুছে এসে রুমের দিকে রওনা হলো। সকালে শেহের পরিবারের সকলেই মুখ পূর্ণিমার চাঁদের মতো খুশিতে ঝলমল করছিল। রাতে এখন তাদের মুখে নেমে এসেছে আমাবস্যার চাঁদে নেই তমাচ্ছন্ন কৃষ্ণবর্ণ। অবশ্য বাড়ির সকলের মুখে বিষণ্ণতার ছাপ নেই, বরং আশরাফ শের ব্যতীত বড়দের মুখে রাগের ছাপ। সব নিতু, সায়র, মিহু চারজনে পড়েছে মহা বিপদে। মূলত ঘটনার উৎপত্তি হয়েছে। ঈশার বাবা সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি তার বন্ধুর ছেলের সাথে ঈশার বিয়ে দিবেন। তিনি একবার কথা দিলে তার খেলাপ করে না। বন্ধুকে কথা দিয়ে ফেলেছেন আরও বহু আগে, তাই তিনি সেখানে মেয়ের বিয়ে দিবেন। আশরাফ শের অনেক অনুরোধ বিনয় করেছিলেন, কিন্তু তিনি মুখের উপর বলে দেন সৌরভের সাথে বিয়ে দিতে পারবেন না। সাথে নানান কথা বলেন সৌরভ কেমন তার মেয়েকে ফাঁসালো এই সেই। মেয়ের রিলেশনের কথা শুনে বেজায় চটে যান তিনি। সৌরভ তার বাবা চাচাজির সাথে গিয়েছিল, মুখের সাহস নিয়ে বলে সে ঈশাকে বিয়ে করবে। বাবা চাচার অসম্মান সে সহ্য করতে পারেনি। তখন থেকে আফজাল শের খেপে যান ঈশার বাবার উপর। তার বড় ভাইকে এভাবে অপদস্থ হতে হলো। তিনি বাড়িতে সব ঘটনা বলে সৌরভকে এও বলে দেন ঈশার সাথে যেন কোনো ফোনযোগ না করে। তিনি বাড়িতে সব ঘটনা বলে সৌরভকেও বলে দেন ঈশার সাথে যেন কোনো যোগাযোগ না করে। ঘটনাটা শোনার পর তাহিয়া বেগমও রেগে যান। এখন চারজন বসে বসে চিন্তা করছে এর সমাধান কি করে করা যায়। সৌরভ কিছুতেই ঈশাকে ছাড়া থাকতে পারবে না এবং ঈশাও পারবে না। ঈশা লাস্টবারের মতো চুপি চুপি কল করে জানিয়েছিল সবাই ঈশার নানার বাড়িতে চলে যাচ্ছে এবং সেখানেই বিয়েটা হবে। আপু কিছু ভেবেছ কি করবে? না রে নিতু, আমার মাথায় কিছু আসছে না। এতক্ষণে হয়তো তারা ওখানে চলে গেছে। নখ কামড়ে কথাটা বলল মিহু। সায়রও চিন্তিত মুখ করে বলল, ভাইয়া তাহলে ভাবির আশা ছেড়ে দাও, আমরা অন্য ভাবে খুঁজে নেব। এর চেয়ে আরো সুন্দর মেয়ে পাবো তোমার জন্য। সৌরভ এতক্ষণ বিষণ্ণ হয়ে বসেছিল। সায়রের কথা শুনে তার খুব রাগ লাগলো। কি করে বোঝাবে তার আর ঈশার ভালোবাসা কতটা গভীর। মিহু সায়রকে ধমকালো, ভাইয়া তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে লড়বো তোমার ভালোবাসার জন্য। কিছু তো একটা উপায় বের করেই ফেলবো। কি করে বলবো বল? ঈশার নানান বাড়ি তো অনেক দূর। ঈশার বড় মামা নাকি এমপি, ওনার বাবাও নাকি এমপি ছিলেন। এক ডাকে সবাই চিনে, ওদের পরিবারকে ভয় পায় সবাই। অনেক বড় বাড়ি ওদের। আমি গিয়ে যদি আমার ভালোবাসার দাবি জানাই, আমাকে ওখানেই শেষ করে দিবে। মিহু মলিন মুখে ছোট্ট করে জবাব দিল, তাছাড়া জানিস ঈশার বিয়ে হচ্ছে অনেক বড় পরিবারে। তার নানার বাড়ি এখানে নাকি ছেলের বাড়ি। একটা দীর্ঘশ্বাস টানলো সৌরভ। নিতু বলে, এটাই কি হবার ছিল? মিহু নিতুর মাথায় হাত রেখে সান্ত্বনা দেয়, কিন্তু সেও বুঝতে পারছে না কি করবে। এত সহজে হেরে যাবে একটা ভালোবাসা? হঠাৎ মিহুর মাথায় একটা বুদ্ধি চলে আসলো। মনে হচ্ছে একটা অপশন আছে, ঈশাকে ভাবি বানানোর। আচ্ছা, ঈশা ঠিকানাটা দিয়েছে তো? হ্যাঁ দিয়েছিল মেসেজ করে, তারপর তার ফোন সুইচ অফ। সবাই মুখ তুলে তাকায় মিহুর দিকে। সায়র ভুর কুচকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো আপু? পাগল হতে যাব কেন? আগে তো শোন কি প্ল্যানটা। তারপর মিহু সবাইকে কাছে এনে ফিসফিস করে সবাইকে বুঝিয়ে বলল। নিতু একটু ঘাবড়ে যায়। শায়দ তো হেব্বি খুশি প্ল্যানটা শুনে। কেমন যেন এক্সাইটমেন্ট কাজ করছে। সৌর পকেট থেকে রুমাল বের করে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছল। আর এক্ষুনি এত ঘাবড়ে গেলে চলবে? আমি আছি তো, দেখি না কি করি। কিন্তু আমরা একজনে ওসব নিয়ে ভেবো না, আমি অভি আর রিমিকে বলে দিব, তারা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। তাহলে তো হয়ে গেল আপু, মিলাও হাত। শায়রের হাতের উপর সকলে হাত রাখলো। তারপর সবাই মিলে ঘরে চলে গেল। মিহুর ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই মানুষপটে শুধু একজনের মুখই ভাসছে। তার নজর কাড়া ধূসর রঙের চোখগুলোতে যেন কিছু একটা আছে। তার সাথে ঘটে যাওয়া কিছু স্মৃতি বারবার চোখে ভাসছে। তাই ফোনটা হাতে নিয়ে এরিশকে ভিডিও কল দিল। প্রথম কলটা ধরল না। মিহু আবারও পরপর দুটো কল দিল, কিন্তু এবারও ওপাশ থেকে কোনো রেসপন্স আসলো না। মিহুর একটু অভিমান হলো, হয়তো সকালে কল ধরেনি বলে ইচ্ছে করেই প্রতিশোধ নিচ্ছে। ঠোঁট উল্টে চিত হয়ে শুয়ে রইল। অমনি ফোনের স্ক্রিনে এইসের নাম্বারটা ভেসে উঠল। মিহু ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সাথে সাথেই কলটা রিসিভ করলো।
এস খুবই ব্যস্ত কণ্ঠে বলল। সরি, কাজে খুব ব্যস্ত ছিলাম, তাই কখন কল দিয়েছো বুঝতে পারিনি। এই সে ধূসর রঙের চোখ দুটো লাল হয়ে আছে দেখে মিহুর একটু সন্দেহ লাগলো, তবু নিজেকে একটু পরিপাটি করে বলল। সমস্যা নেই। আপনি রাতে খেয়েছেন? না, খাওয়া হয়নি, এখনো বাড়িতেই যাইনি। তুমি খেয়েছো? খেয়েছি। এখন আপনি কোথায়? বাড়ি যাননি কেন? এত রাতে কি করছেন? এস কিছু বলতে যাবে তখনই ওপাশ থেকে কেউ যেন স্যার বলে ডাক দিল এরিসকে। এরিস ব্যস্ত কণ্ঠে জবাব দিল। আমি খুব ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করব। তুমি আর এখন কোনো কল দিও না আমাকে। আর হ্যাঁ, কালও একটু ব্যস্ত থাকবো। তুমি পাত্রী দেখতে চলে যেও। বি কেয়ারফুল জান, আই মিস ইউ। মিহির কিছু বলার আগে কলটা কেটে গেল। মিহুর খারাপ লাগলো ভীষণ। কেমন ব্যস্ত যে তাকে সময় দিতে পারছে না, এই নাকি ভালোবাসে। অভিমানে মুখ করে শুয়ে পড়ল, সেও আর কিছু বলবে না। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে এরিসের। কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তীক্ষ্ণ মেজাজটা আরও কয়েকগুণ বেড়ে গেল। সৌম্য হয়তো এতক্ষণে তার বাড়ি পৌঁছে গেছে, হয়তো ঘুমিয়েও গেছে। আশেপাশে কোনো গ্যারেজও নেই, তাই বাধ্য হয়ে সৌম্যকে ফোন করতে হলো এরিসের। হয়তো মেকানিক নিয়ে এসো, নয়তো গাড়ি নিয়ে এসো। ফোনে ওপাশ থেকে সৌম্য হতাশার নিঃশ্বাস ফেলল। একদিন হয়তো আর বউয়ের সাথে রোম্যান্স করার মুহূর্ত এরিস কল দিয়ে বলল জরুরি দরকার আছে, কাম ফাস্ট। তাকে ছুটে যেতে হবে বউকে ওই অবস্থায় ফেলে রেখে। একা ফাঁকা রাস্তায় গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছে। ফোনে স্ক্রিনে ভাসছে রাত 2:29। এই সৌম্য কখন আসবে কে জানে। ড্যাম ইট। হাতের ঘড়িটা খুলে ছুঁড়ে মারলো গাড়ির ভিতরে। বোরিংনেসে কাটাতে সে এদিক সেদিক হাঁটতে শুরু করলো। রাস্তায় সোডিয়ামের হলদেটের আলোয় হঠাৎই দেখতে পেল অদূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সে হেঁটে হেঁটে সেখানটাই গেল। গাড়ির ভিতর লাইটও জ্বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। কি অদ্ভুত। আর একটু সামনে এগোলে ওদিকটা একটু জঙ্গলের মতো সামনে যেতেই একটা ঘটনা দেখতে পেল, যেটার জন্য এর মোটো প্রস্তুত ছিল না। নিরিবিলি প্রান্তর, অদূরে দেখা মিলেছে সোডিয়ামের হলদেতে আলো। এরই মাঝে আধারে ডুবে থাকা এক জঙ্গল। পশু পাখি ছাড়া রাত হলে কোনো সমাগম খুবই কম। এরই মাঝে আধারে ডুবে থাকা এক জঙ্গল। পশু পাখি ছাড়া রাত হলে লোক সমাগম খুবই কম। কিছুদিন আগে এই রাস্তায় রাতের বেলা 2টো খুন হয়েছে। এর আগেও জঙ্গল থাকায় অনেক মেয়েদের ইজ্জত হরণ করা হয়েছে। রাতের বেলা লোকজন এখান থেকে চলচল করতে ভয় পায়। এই সুযোগে আজ এই মধ্যরাতে কোনো এক নারীর অসহায়তার সুযোগ লুটে নিচ্ছে 4জন মানুষরূপী পশু। 2টো যুবতী মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে মেতে উঠেছে 4জন নরপিশাচ। একজন হয়তো পরিস্থিতির শিকার, জীবনের সর্বস্ব বিসর্জন দিতে না চাইতো অন্য আরেকজনের টাকার বিনিময়ে নারীত্বের আত্মসম্মানটুকু বিলিয়ে দিতে পরিণত হয়েছে চরিত্রহীন সস্তা নারীতে। 2জন মেয়ের পার্থক্য বুঝতে খুব একটা অসুবিধা হয়নি এরিসের। তেমনি ছেলে 3টাকে সে আরও আগেই চিনে ফেলেছে। কৈলাস ও তার দলের 3জন। মদ খেয়ে মাতলামো ভাবটা এরিসের বুঝতে বেশি বেগ পেতে হয়নি। গাড়িতে সুবিধা হচ্ছিল না, তাই হয়তো এই শুনশান জঙ্গলে কিছুটা সবুজ ঘাসের উপর পাপের খাতাটা ভারী করতে মগ্ন। মেয়েটা ক্ষণে ক্ষণে চেঁচিয়ে উঠছে, উচ্চ শব্দে কান্না করছে, আকুতি মিনতি করছে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু এই রাতে যে তার সুন্দর রম্য দিনগুলোকে কেড়ে নিচ্ছে ধীরে ধীরে। এসে একটু আড়ালে গিয়ে নিঃশব্দে নিঃশ্বাস ফেল। চাইলেও সে প্রতিবাদ করতে পারছে না। তারা 4জন আর সে একা, তবুও ভয় পেত না সে এদের। কিন্তু এরা পাপ এসে উপর চাপিয়ে দিতে 2 সেকেন্ডও লাগবে না এদের। অতিরিক্ত যন্ত্রণে অসহায় মেয়েটি জ্ঞান হারিয়েছে, হয়তো আর কখনো পৃথিবীর আলো দেখবে না। দেখে মনে হচ্ছে 15 বছরের কোনো কিশোরী। ভোরের আলো ফোটার পর হয়তো হাহাকার করবে মেয়েটির মা বাবার মুখ। আর দ্বিতীয় মেয়েটি কৈলাসের সাথে লেফটে জড়িয়ে ধরে ঠোঁট কামড়ে বলে, সবাইকে আজ হেব্বি খুশি করেছি। বার থেকে ডিরেক্ট সাথেও এসেছি। আমার পেমেন্টটা কিন্তু বাড়িয়ে দিতে হবে ডার্লিং, তাহলে এই ডলি আবারও আসবে। কৈলাস বিশ্রী হেসে আবারও এক গাঢ় চুমু বসালো মেয়েটির ঠোঁটে। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই ঠোঁট থেকে রক্ত পড়তে শুরু করলো মেয়েটির। সঙ্গে সঙ্গে চেলাপেলারা শয়তানি হাসি দিয়ে কেউ এসে সেই রক্ত চুষে নিল। ঠোঁট ফুলে টইটুম্বুর। কৈলাস তার প্যান্টের পকেট থেকে একটা চেক বের করে মেয়েটির হাতে ধরিয়ে দিয়ে বলে, নে শালি, তোকে $2 দিলাম। তোমার তো টকটকে মাল আরও চাই, তবু তোর থেকে ওই মেয়েটা বেশ তৃপ্তি দিয়েছে। একেবারে কোচই ছিল, সাথে নো পেমেন্ট। ওখান থেকে একটা ছেলে বলে,
তোকে কি দিব? এর আগেই তো জ্ঞান হারালো, হয়তো এতক্ষণে পরপারে পৌঁছে গেছে। লাশটা এখানে পুঁতে ফেল। গাড়িতে ট্যাচ দিয়ে দাঁড়িয়ে আছে এরিস, হাতে তার ফোন। সোমের এখনো আসার নাম নেই। অবশ্য এই নির্জন জায়গাটা একটু দূরেই অবস্থিত। বিরক্তির মাত্রা আপাদমস্তক ছড়িয়ে যাচ্ছে। তবে এত বিরক্তির পরও এসে ঠোঁটে পাকা হাসির রেখা। গাড়িটা নষ্ট হয়ে খুব একটা মন্দ হয়নি। কৈলাসা আরও কিছুক্ষণ পর সেখান থেকে ফিরল। গাড়িতে ওঠার সময় হঠাৎ রাস্তায় জ্যোৎস্না রাতের আবছা আলোয় একটা গাড়ি দেখে সব কয়টা আবারও অট্ট হাসিতে মেতে ওঠে। কদম ফেলে এগুতে লাগলো, সাথে ওই মেয়েটাও। এস ওদের আসতে দেখো ভাবলেশীন দাঁড়িয়ে আছে। মেয়েটা তাদের আগে এসে কাছে এসে ফোনে লাইট অন করলো। এস ভুরকুচকে তাকালো, যে মুখে লাইট ধরতে বিরক্ত হচ্ছে। হে হ্যান্ডসাম, লাগবে নাকি ওয়ান নাইট? অবশ্যই তোমার মতো হট বয়কে আমি সব রাতেই দিতে পারি। তোমার জন্য ফার্স্ট নাইট টোটালি ফ্রি। এসে গালে মেয়েটার হাত ছুঁই ছুঁই। এস এক ধাক্কায় মেয়েটিকে ফেলে দিল। নোংরা মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট আমার নেই, আর না কখনো হবে। তোকে ছুঁয়ে এই হাত নোংরা করার কোনো প্রয়োজনও নেই। বারের 2 পয়সার চিপ গার্ল। মেয়েটি উঠে দাঁড়ালো, রাগে ফুঁসছে মেয়েটি। কৈলাসা ইতিমধ্যে চলে এসেছে। কিরে, ফেলে দিলি কেন? এত সাধু পুরুষ আসতে আসছিল না? নিয়ে নে হেব্বি মাল, বিশ্বাস রাখ, কাউকে বলবো না। আবারও হাসি রোল পড়ে গেল। সবাই মিলে বিভিন্ন নোংরা কথাতে মজে উঠেছে। এসে চল শক্ত হয়ে গেছে, পারছে না শুধু এখনই সব কয়টা দাঁত কপাটি খুলে ড্রেনে ফেলে দিতে। এস অতিরিক্ত ক্রোধে ফুঁসছে। হঠাৎ তার কেমন মনে হলো সে অট্ট হাসি দিল। এসের হাসি দেখে সবার হাসি হাওয়ায় মিলিয়ে গেছে। এই মাঝে নীরব তার পুলিশের জিপনি এসেছে, সাথে সৌম্য। এস অনেক কিছু বলতে চেয়েও বলল না। নোংরামতে এদের রক্তে আছে, কথা বাড়িয়ে কি লাভ। নীরবকে দেখে কৈলাসার কথা পারল না, চলে গেল সেখান থেকে। উঠে পারিস, কাল এসে গাড়ি নিয়ে যাস। না, গাড়ি রেখে গেলে বিপদে পড়ার চান্স আছে। নীরব সরু দৃষ্টিতে তাকালো। তুই তো কত গাড়ি নষ্ট হলে মাঝরাস্তায় ফেলে আসিস, তখন তো বিপদ হয়নি, আজ কেন হবে? সেটা পরেই জানতে পারবি। এখন নাম গাড়ি থেকে, সবাই মিলে ট্রাই করলে ঠিক হতে পারে। শুধু এই এলাকাটা পার করে রাখতে হবে। স্যার, কৈলাস আপনার কোনো ক্ষতি করেনি তো? না মানে আপনিও এখানে সাথে ও এখানে, তাই? না, আমার কিছু করতে পারিনি। তারপর সবাই মিলে লেগে পড়লো গাড়ি ঠিক করতে। সৌম্য মেকানিক্যাল কাজ আগে থেকেই একটু আধটু পারে। চোখের পলকে চলে গেল আরও একটা দিন। জলপ্রপাতের ন্যায় গড়িয়ে গেছে অনেকটা সময়। দেখতে দেখতে ঈশার বিয়ের সময়ও চলে এসেছে। কাল ঈশার বিয়ে, কথাটা মনে পড়তে সৌরভের আকাশ ফাটিয়ে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। একসাথে হাত ধরে লেকের পাড়ে হাঁটা, কফি হাউসে দুষ্টু মিষ্টি সময় কাটানো, শাড়ি পরিহিত শ্যামবনের নারী, মায়াবী অক্ষি যুগল, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, হাজারো স্মৃতিরা এসে ভিড় জমিয়েছে তার মস্তিষ্কে। মনটা আবারও বিষিয়ে গেল তার। আজ তার ভালোবাসারা ভালো নেই দুটি মনের মানুষ। যারা সত্যিকারে ভালোবাসে তারাই কেবল বুঝে এর মর্ম। বিশদ সুখ, প্রেম, দুটি বর্ণ দিয়ে গঠিত শব্দ, এর ভাষা বহু গভীর। মিহুর ডাকে সৌরভের ভাবনা সুতো টানল। নিতু, সায়র, রিমি হাতে নিজেদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বলল, ভাইয়া এবার ট্রেন থেকে নামা যাক, এসে গেছি কুমিল্লা। সৌরভ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। বাড়িতে তাদের কুমিল্লা আসার কথা শুধু মিহুর বাবা ছাড়া আর কেউ জানে না। নিতু, মিহু, সায়র বলে এসেছে যে মমিতার কাছে যাচ্ছে, বাকিটা আশরাফ শের ম্যানেজ করে নিবে। সবাই ট্রেন থেকে নেমে হাঁটছে। রাত হলো, মানুষের চলাচল এখনো কমেনি। মিহুর মনে যত দোয়া দৌড় আসছে সব পড়ছে তাদের ঈশাকে তুলে আনার মিশন ভালোই সম্পূর্ণ হলে বাঁচে। ধরা পড়ে গেলে কি হবে সেটা পরে দেখা যাবে। একবার ধরা পড়লে আর রক্ষে নেই। মিহু, রিমি, নিতু তিনজনই বোরখা পরে এসেছে। অভি জিপ নিয়ে আগে থেকে দাঁড়িয়ে আছে তাদের জন্য। জিপের কাছে এসে দাঁড়ালো সবাই। নিতু ভয়ে একদম গুটিয়ে গেছে। জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ত কণ্ঠে বলে, আপু, আমার খুব ভয় করছে। যদি কিছু গোলমাল হয়ে যায় তখন কি হবে ভাবতে পারছো? আমি যাবো না, আমার খুব ভয় করছে। যদি আর বাড়ি না ফিরতে পারি তখন কি হবে? ভয়ে নিতুর হাত পা ঠান্ডা হয়ে গেছে। কান্না করে দিবে এমন অবস্থা। তার চেয়েও বেশি কষ্ট লাগছে তার পুলিশ সাহেবের কথা ভেবে। যদি কখনো আর দেখতে না পায়। অবশ্য সকালে নিতু একবার থানার সামনে থেকে দেখে এসেছে। তুমি এত ভীতু কেন? কিছু হবে না, দেখো, বলো রিমি। মিহু বলো,
মনে সাহস রাখ, যেভাবে ঘাবড়ে গেছিস এমন করলে ঈশাকে সবার চোখ ফাঁকি দিয়ে নিয়ে আসবো কি করে? দিন দিন মানুষ সাহসী হয়, আর আমার বোন হচ্ছে একটা আস্ত ভিতুর ডিম। নিতু তাদের থেকে একটু দূরে সরে গেল। মিউ খুবই ধীর কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, অভি যেহেতু তাদের চেনা পরিচিত, তাই অভির সাথে আমি আর রিমি বাড়িতে ঢুকবো। কোনো একটা ছলা কলা দিয়ে বাড়ির পেছনের দিক দিয়ে বের হওয়া রিস্ক হয়ে যাবে, কারণ যেহেতু এমপি তাই বাড়ির পেছনেও সিকিউরিটি থাকবে, নিশ্চয়ই সাথে পুলিশও। সৌরভ আশ্বস্ত করলো, ওনারা এমপি হলেও বাড়ির চারিদিকে পুলিশ পাহারা রাখবে না, তত একটা রাখবে না। ঈশা আজ সকালেই কারো ফোন দিয়ে মেসেজ দিয়ে জানিয়েছে বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান, সেখানে পুলিশ থাকলে সবাই আনন্দ করতে পারবে না, আনইজি লাগবে। সবাই নাকি তাই আবদার করেছে তেমন পুলিশ না থাকে। তাহলে তো ঠিকই আছে, বাকিটা তাহলে প্ল্যান মতো হয়ে যাবে। মিলাও হাত সকলে। খুশির আমেজ পুরো বিয়ে বাড়িতে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। চারিদিকে গান বাজনার শব্দকে কি বলছে কাছে না গেলে বোঝা যাচ্ছে না। বাড়ির ভেতরের শব্দটা একটু কমে আসছে। বিয়ে বাড়ি, মানুষের গম গম করছে। কোনো মতে মিহু, রিমি আর অভি বাড়িতে ঢুকেছে। অভির নানার বাড়ি এই কুমিল্লাতে এবং ঈশার নানা থেকে দুটো বাড়ি পড়ে। খুব চঞ্চল বলে সে কুমিল্লাতে আসতেই এখানে আসে, সবার সাথে ভাব জমায়। এত মানুষ কেন রে অভি? বিয়ে বাড়ি বলে কি পুরো এলাকার মানুষ এক্ষুনি এসে হাজির হয়েছে নাকি? মিহু বলল, পুরো এলাকাবাসী হতে যাবে কেন? তাদের বংশটাই অনেক বড়। তাদের কোথাও কোনো আত্মীয় না থাকলে সবাইকে দাওয়াত করে, কোনো বড় উপলক্ষ থাকলে তাই তোদের মনে হচ্ছে এত লোক। মিহু ছোট করে জবাব দিল, ও আচ্ছা। আরে অভিজিৎ, কখন আসলে? বাড়ির সিঁড়ির কাছে কোনো মতে আসতেই একজন মহিলা প্রশ্ন করলো। অভি একদম স্বাভাবিকভাবেই জবাব দিল, মামি, আমি আজই এসেছি। এসে দেখি তোমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, তাই আসলাম। আর আমার সাথে দুইজন আমাদের আত্মীয়, তারাও এসেছিল কুমিল্লা শহরটা ঘুরে দেখতে। পরে শুনে তাদেরই কলেজের মেয়ে ইশারায় বিয়ে হচ্ছে এখানে, তাই দেখতে নিয়ে এলাম। মিহু আর রিমি তাজ্জব বনে গেল। এক নাকারে কিভাবে গড়গড় করে মিথ্যা কথা বলে গেল, যেন বহু বছরের অভিজ্ঞতা। আবার হেসে বলেছে যে কারোর অবিশ্বাস করার ক্ষমতা নেই। তাহলে তো ভালোই করেছো। তা মুখগুলো দেখি কুটুমদের। না না মামি, তারা বাইরের মানুষদের মুখ দেখায় না, কলেজে পড়লেও যথেষ্ট পদ্মাশীল। আমার সাথে আসতে চাচ্ছিল না, নানু জোর করে পাঠিয়েছে। বাহ, ভালো তো। আমি তো মহিলা, আমি দেখলে কিছু হবে না। সরাও তো মা মুখের নেকাবটা। মি আর রিমি একে অপরের দিকে তাকালো। ভয়ে ভয়ে রিমি তার নেকাবটা সরালো মুখ থেকে। মিও সরাতে যাবে, তখনই ওই মহিলাটা ডাক পড়ল কাজের জন্য। তিনি তড়িঘড়ি করে একজন মেয়েকে বলেন ঈশার রুমটা মিহুতে দেখিয়ে দিতে। তারপর তিনি চলে যান। মিহু যেন হাত ছেড়ে বাঁচল। অভি নিচে দাঁড়ালো সতর্কতার দৃষ্টি মেলে। ঈশাকে ঘিরে বসে আছে বাড়ির সকল মেয়েরা, মুখে তার কষ্টের ছাপ দেখে বোঝা যাচ্ছে। চারিদিকে কত খুশি রমরমা আমেজ, অথচ হাসি নেই শুধু ঈশার মুখে। অঝরে কান্না করছে সে, কোনো মতে ঠোঁট কামড়ে কান্নাটা সংবরণ করছে। ঈশা মা রুমে এলেন। কোলাহলপূর্ণ রুমেও তার মেয়ের এই অবস্থা দেখে তিনি কেঁদে দিলেন মেয়েকে ধরে। মা মেয়ের কান্নার রোল পড়ে গেল। তিনি কখনোই চান না যে ইচ্ছের বিরুদ্ধে নিজের মেয়েকে বিয়ে দিতে, কিন্তু ওনার মতামতের যে কোনো মূল্য নেই ওনার স্বামীর কাছে। তিনি পারলে মেয়েকে তার ভালোবাসা মানুষের হাতেই তুলে দিতেন। এরই মাঝে মিহু আর রিমি এসে হাজির। মিহু হেসে ঈশার সাথে এমনভাবে কথা বলল যেন বহু বছরই বন্ধুত্ব। ঈশাকে জড়িয়ে ধরে কানে কানে তাদের পরিচয় বলে দিল এবং চুপচাপ সবাইকে রুমের বাইরে পাঠাতে বলল। ঈশার মাও কনফিউজড হয়ে গেল। ঈশার এমন বান্ধবী আছে তিনি তো জানতেন না, সব বন্ধুদের তিনি চিনতেন। তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। তোমরা কি ঈশার কলেজেই পড়ো নাকি অন্য কোথাও? মিহু ঈশাকে চোখে ইশারা দিতে ঈশা গিয়ে তার মায়ের কানে কানে বলল। উনি চমকে গেলেন। তুমি পরে অবাক হো, আগে সবাইকে রুম থেকে বের করো। ঈশার হম্বিতম্বিতে তাড়াতাড়ি সবাইকে তিনি বললেন, আজ সারা রাত ভর অনুষ্ঠান হবে, তোরা সবাই সাজে চলে যা। আর সেখানে নাচে না হয় গানের অনুষ্ঠান কর। ঈশাকে আমি রেডি করে নিয়ে আসছি, সুন্দর করে সাজাবি কিন্তু, আর বক্সে ভালো ভালো গান বাজাবি। আরও তোড়জোড় করলেন। সবাই ওনার কথা মতো বেরিয়ে গেল। মিহু একটু স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর সবটা ঈশাকে খুলে বলল। ঈশা মিহুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ঈশার মা ঈশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিহুকে ছেড়ে ঈশা তার মায়ের কাছে এসে বলে, আমি সৌরভকে ছাড়া থাকতে পারবো না। আমি জানি সৌরভও থাকতে পারবে না,
তাই তো অত দূর থেকে আমাকে নিতে চলে এসেছে। তোমাদের পছন্দে বিয়ে করতে পারবো ঠিকই, কিন্তু আমি সুখী হতে পারবো না। আমি শুধু সৌরভের স্ত্রী হতে চাই, অন্য কারণ না। প্লিজ মা, আমাকে যেতে দাও। মা, আমি তোমার পায়ে পড়ছি। তিনি ঈশাকে জড়িয়ে ধরে বলেন, মেয়ে পাগলি, তোর গায়ে পড়তে হবে না, আমি তোকে যেতে সাহায্য করব। তুই কোনো চিন্তা করিস না রে মা। সন্তানের যদি সুখ না হয়, এমন বিয়ে দিয়ে আমি কি শান্তি পাবো? কখনোই না। আমার কাছে তোর সুখটাই আসল। দেখি, আর কাঁদিস না, সুখী হ মা। আন্টি, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, নয়তো একবার ধরা পড়ে গেলে বাকি জীবন কিন্তু ঈশার কাঁদতেই হবে। ও হ্যাঁ, কিন্তু এভাবে ঈশা বেরোবে কেমন করে? সবাই তোকে চিনে ফেলবে। মিহু ইশারা করতে রিমি তার ব্যাগ থেকে আরেকটা বোরকা বের করলো। বাহ মিহু, এই কাজটা কিন্তু ভালোই করেছো। নে নে ঈশা, তাড়াতাড়ি পরে ফেল। হ্যাঁ মা, রেডি হচ্ছি। মিহুরা সিঁড়ি বেয়ে সতর্কতার সাথে নিচে নামলো। অবশ্য অনেকের সাথে দেখা হয়েছে, তবে ঈশামা এটা সেটা বলে পাশ কাটিয়ে দিয়েছে। অভি আর মিহু উঠোন দিয়ে গেটের কাছে যাচ্ছে, আর নিতুকে মেসেজ করে দিয়েছে রিমি আর ঈশা আসছে। ঈশামা পিছনের দরজা ওখানে যেতেই দেখতে পেল ঈশার এক মামা পায়চারি করছে। তাতে লুকিয়ে পড়ল ঈশা আর রিমি। এবার কি হবে? আরে তো দেখছি, দাঁড়া। তখনই কাকতালীয়ভাবে ঈশার মামার ফোনে কল আসে, আর উনি সেখান থেকে সরে যান। ঈশার মা সতর্কতার চোখ বুলান, আর একটু এগোতেই আবার এক কাজের লোক এসে পড়ল। এবার আর লুকাতে পারলেন না। রিমি আর ঈশা খপ করে ঈশার মায়ের হাতটা ধরল। সবাই কিঞ্চিত ভরকে গেল। তিনি মেয়ের মুখের দিকে লোকটাকে জবাব দিলেন, এই দুজন পাশের বাড়ির সামনে অনেক ছেলেপেলে আছে তো, তাই সেখান দিয়ে যেতে লজ্জা পাচ্ছে, খুবই পর্দা করে। দেখতেই পাচ্ছ বোরকা পড়েছে, তাই এদিক দিয়েই এগিয়ে দিচ্ছি। বাড়ির সবাই কাজে ব্যস্ত, আমি ফ্রি ছিলাম। ওসব তোমার ভাবতে হবে না, তুমি ছাদে চলে যাও। সেখানে ঈশা সহ সব মেয়েরা বসে আছে। সেখানে নাকি বক্সের কি যেন সমস্যা হয়েছে, গান বাজাতে পারছে না। দেখে এসো, তাড়াতাড়ি যাও। লোকটা চলে গেল, কিন্তু কথাগুলো যেন বিশ্বাস করলেন না। বারবার ঘাড় উল্টিয়ে দেখতে দেখতে চলে গেলেন। আবার যেন হাঁপ ছেড়ে বাঁচল সকলে। এদিকটায় অন্ধকার, তাই কেউ বোরকা পরা দেখলেও চিনতে পারবে না। ঈশা আর রিমিকে পেছনে দ্রুত জঙ্গলের পথ অব্দি পৌঁছে দিয়ে আসেন। নিতু আর সায়রও সেখানে অপেক্ষা করছিল। বিয়ে বাড়িতে একটু ঘোরাঘুরি করে অভি আর মিহু বিয়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য হাঁটছে। গেটের প্রায় কাছাকাছি চলে এসেছে। অভি একটু ভাব নিয়ে বলল, দেখলি কি করে বউ ভাগিয়ে নিলাম। এই অভির জন্য আজ কি যেন মেয়েটার নাম, ও ঈশা, তাকে এত সিকিউরিটি বোধ করে বের করতে পারতি বল। আরে আস্তে বল, কেউ শুনতে পাবে তো। তাদের পাশ থেকে এক লোক বলে উঠল। অভি আর মিহু চমকে গেল। শেষ মুহূর্তে এসে কি ধরা পড়ে যাবে? এত কাঠখড় পুড়িয়েও কি লাভ হলো না? অভি ফোকলা হেসে বলল, আরে কি যে বলেন, আমরা আসলে একটা সিনেমার কথা বলছিলাম। পাত্রীকে তো দেখতেই পারলাম না, যে ভিড়। তবে যাই বলেন, বিয়েবাড়ির খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছে। লোকটা মাথা জাগলো। অভি আরও বিভিন্ন কথা বলে লোকটার মনোযোগ অন্যদিকে ফিরাতে চাইল। বিয়ে বাড়িতে এত এত মানুষের আনুগোনা, বোরকা পরা আর অনেকেই আছে, তাই খুব একটা সন্দেহ হলো না কারোর। এই ফাঁকে মিহু অভিকে রেখেই জোরে হাঁটা দিল। তার কেন যেন মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকলে ধরা পড়ার চান্স আছে। হঠাৎই মিহুর সামনে কোথা থেকে যেন একটা বাইক এসে দাঁড়ালো। মিহু চিনতে খুব একটা বেশি দেরি হলো না। চারিদিকে লাইটিংয়ের কারণে মিহুর চোখ দুটো চিনতে বেশি বেগ পেতে হলো না এরিসের। উঠে বসো। মিহু এবার আশ্চর্যজনকভাবে এরিসের দিকে তাকালো। ভর্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। এ লোক এখানে আসলো কিভাবে? আমি তো ওনাকে বলিনি। এবার কি হবে? ইতিমধ্যে বিয়ে বাড়িতে ঈশার খোঁজ হওয়ার খবর ছড়িয়ে গেছে। কেউ কেউ তো বলছে কেউ ঈশাকে ঘর থেকে বের হতেই দেখেনি। তাহলে ঈশা হঠাৎ কোথায় চলে গেল? সবার হইচই শুনে মিহু তাড়াতাড়ি বাইকে উঠে বসলো। অভি আস্তে আস্তে বাইক স্টার্ট দিয়ে দিল। এই যা, আমাকে রেখে চলে গেল। কিন্তু মিহু কার সাথে গেল মাত্র? বিয়ে বাড়িতে হইচই শুনে অভির চৈতন্য ফিরে এলো। এসব পরে ভাবলেও চলবে, আমাকে এখন পালাতে হবে। ঈশা স্বরূপকে দেখা মাত্রই অঝরে কেঁদে দিল। অটো করে এসেছে বলে একটু তাড়াতাড়ি এসে পড়েছে। স্বরূপ ঈশার হাত ধরে দাঁড়িয়ে আছে জিপের কাছে। দুজনের মনের অনুভূতি প্রকাশে মগ্ন। ঈশা তার নেকআপটা খুলে ফেল। দুজনের অভিমুখে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বরূপের মায়াভরা দৃষ্টি আপাতত ঈশার মুখে নিবদ্ধ। তাদের প্রেমের স্পর্শ হাত ধরা অবধি সীমাবদ্ধ। তবে এইটুকু এখানকার যুগে কিছুই না। দুজনকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে।
দুজনের চোখের কোণে অশ্রুকণা চিকচিক করছে, তবে সেটা দুঃখে নয়, দুজন দুজনকে আপন করে পাওয়ার আশায়। মুগ্ধতার হাসি দোল খাচ্ছে এই কান্নার মাঝে। জানো, আমি তো ভেবেছিলাম আর হয়তো তোমাকে দেখতে পাবো না, আমাদের কাহিনী এইখানেই সমাপ্ত। আর হয়তো তোমাকে ভালোবাসা হবে না, একসাথে হাত ধরে খোলা আকাশের নিচে হাঁটা হবে না। ক্রন্দনরত কণ্ঠে ঈশা কতটুকু বলল। কথাগুলো কানার ফলে গলায় দলা পাকিয়ে যাচ্ছে।